নমস্কার। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন দুদফায় হওয়ার কথা ছিল, দুদফা হয়ে গেছে। এবং ভোটের শতাংশ যদি আমরা দেখি, প্রায় 92.56% ভোট পড়েছে। এত বিপুল পরিমাণে ভোট পড়া এবং জনমতের রিফ্লেকশন বা প্রতিফলন ঘটা, এটা সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে গত 50 বছরে ঘটেনি। এর কারণ যদি অন্বেষণ করতে হয় তাহলে দুটো কারণ মূলত, মানে আমার দৃষ্টিভঙ্গিতে। প্রথম হচ্ছে গত 15 বছরে যে 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 শাসক বা যে শাসক দল তাদের যে বিপুল পরিমাণে তাদের যে দুর্নীতি, নারী সুরক্ষার যে বিষয় এবং বেকারত্ব, শিক্ষা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া, এই সমস্ত কারণে গোটা পশ্চিমবঙ্গের মানুষই একদম তারা জনমত নির্বিশেষে তারা ভোট দান করেছেন এবং সবাই পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন, এমনটাই মোটামুটি ধরে নেওয়া হচ্ছে। এবার কথাটা হচ্ছে, এই নির্বাচনে যদি আমরা দেখি যে গত 23 এবং 29 এপ্রিল দুদিনেই বড় মাত্রার কিন্তু কোনো হিংসার ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো রক্তপাত ঘটেনি, অর্থাৎ কোনো মার্ডার বা খুন হয়নি, রাজনৈতিকভাবে খুন হয়নি। এবং এইটার যদি শিরোপা দিতে হয় তাহলে দিতে হয় কিন্তু আমাদের জাতীয় নির্বাচন কমিশনকে। এবং জাতীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনকে যেভাবে শক্তভাবে ব্যবহার করা হয়েছে এখানে এবং যেভাবে তাদেরকে পরিচালনা করা হয়েছে, তাতে কিন্তু যে সমস্ত দুষ্কৃতী বা গুন্ডা বা যারা ভোট লুট করে, হ্যাঁ, তাদের কিন্তু কোথাও না কোথাও ঠেকাতে সক্ষম হয়েছে। এবং এর জন্য কিন্তু সত্যি কথা বলতে বাহবাই দিতে হয় জাতীয় নির্বাচন কমিশনকে। এবং আমরা জানি যে রাজ্যের যে নির্বাচন আধিকারিক, যিনি অবজারভার হিসেবে ছিলেন, সুব্রত গুপ্ত, তিনি একটি বিরল কাজ করেছেন। এই কাজ কিন্তু গত কয়েক দশকে হয়নি পশ্চিমবঙ্গে। এবং এটা আমরা সত্যি কথা বলতে খুবই উল্লসিত এবং খুবই আমরা আনন্দিত যে গণতন্ত্রের যে উৎসব যাকে বলা হয়, সেটা হয়তো এবার কার্যকর হয়েছে। হ্যাঁ, অনেকের মনে কষ্ট হয়েছে যে তারা ভোট লুট করতে পারেনি, তারা ছাপ্পা দিতে পারেনি, তারা বুথ দখল করতে পারেনি। তাদের মনে অনেক অসন্তোষ তাদের মনে, যে কেন কেন্দ্রীয় বাহিনী এত বাড়াবাড়ি করেছে। এখন এই বাড়াবাড়ি করাটার কারণটা হচ্ছে এটাই, গোটা ভারতবর্ষ যেভাবে এগোয় বাংলাকেও সেভাবে এগোতে হবে। কারণ গোটা ভারতবর্ষে যেখানে যেখানে নির্বাচন হয়, ভায়োলেন্স বা হিংসা বা সন্ত্রাসের বাতাবরণ কোথাও তৈরি হয় না এরকম ভাবে যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়। আমরা দেখেছি আমাদের আগেই আসামে নির্বাচন হয়েছে, সেখানেও ভায়োলেন্স ফ্রি বা শূন্য। তামিলনাড়ুতে ইলেকশন হয়েছে, কেরলা ইলেকশন, পন্ডিচেরিতে ইলেকশন, ইভেন তার আগেও বিহারে ইলেকশন হয়েছে, মহারাষ্ট্র ইলেকশন হয়েছে, ইউপিতে ইলেকশন হয়েছে। কোথাও এরকম ভাবে খুনোখুনি রাজনীতিটা এতটা পরিমাণে হয় না যতটা বাংলায় হয়। এখন এই বাংলায় কেন হয় এটা, তারও কারণ হচ্ছে যারা শাসক দল তারা তাদের গদি ছাড়তে চায় না, তাদের করে কর্মে খাওয়ার জায়গা হচ্ছে এটা। কারণ বাকি তো আর অন্য কিছু নেই বাংলায়, না আছে শিল্প, না আছে কারখানা, না আছে শিক্ষা প্রতিষ্ঠান ঠিক মতো। মানুষ কোথায় কাজকর্ম করবে? তার জন্য তাদের এটাই রুজি রুটি হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে নির্বাচন কমিশনকে এসআইআর থেকে শুরু করে যেভাবে টার্গেট করা হয়েছিল, এখানে শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরে দিয়েছে এবং তারা জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার, অমুক তুমুক অনেক কিছু বলে যারা সমালোচনা করেছেন, তারাই তো কার্যত এখন হয়তো ভ্যানিশ হয়ে যাবেন আগামী দিন। আমরা জানি না 4 তারিখে ফলাফল কি হবে, কিন্তু আশা করছি আমরা যে মানুষ যেভাবে ভোট দান করেছেন তাতে হয়তো তাদের পরিবর্তনের ভাবনা চিন্তাকেই প্রতিফলিত হবে। কিন্তু দু চারটে বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই শিরোপার মূল কারণ হচ্ছে এসআইআর একটা বড় কারণ। কারণ এসআইআর এ প্রচুর পরিমাণ মৃত ব্যক্তির নাম বাদ গেছে, যাদের নাম একাধিক জায়গায়, তাদের নাম এক জায়গায় সন্নিবিষ্ট হয়েছে। তো যার কারণে লোকের মধ্যে একটা ভাবনা চিন্তা ছিল যে এবার আমি যদি ভোট না দিতে পারি তাহলে আমার হয়তো আগামী দিনে সমস্যা হতে পারে, এটাও একটা কারণ। তো কাজেই যেটাই কারণ হোক না কেন, সব থেকে বড় কারণ যেটা হচ্ছে যে রাজ্যের যে শাসক বা যে শাসক দল, যারা যারা গত 15 বছর ধরে উন্নয়নের মানে বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তারা কিন্তু কোথাও না কোথাও তাদের যে অত্যাচার, তাদের যে দুর্নীতি, তাদের যে তাদের যে কর্ম কর্ম কর্মসংস্থান না দিতে পারার যে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু কোথাও না কোথাও মানুষের মনে প্রতিফলিত হয়েছে। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এখন এই কারণেই বলতে হয় যে সত্যি কথা বলতে, যদি কিছুদিন গতকালকেই দেখছিলাম একটা খবর খুব ঘুরছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে সুব্রত গুপ্তকে শ্রেষ্ঠ বাঙালির মর্যাদা দেওয়া হোক। অবশ্যই দেওয়া হোক, কারণ উনি যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন তার দায় কিন্তু তার, এবং এটা একটা পশ্চিমবঙ্গে বিরল থেকে বিরলতম ঘটনা এবং তার জন্য বাহবা তাকে দিতেই হবে। কিন্তু এই বাহবা দেওয়ার পাশাপাশি দেখছি আমরা যে শাসক দলের ঘনিষ্ঠ যারা, ইন্ডি জোটের অংশ যারা, অর্থাৎ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে,
বা অন্যান্য দল যেগুলো হতে পারে, তারা কিন্তু সবাই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। এখন কথা হচ্ছে, যদি রাজ্যে তৃণমূল শাসন সুশাসনই চালাতো, তাহলে তারা ইলেকশন লড়ছেন কেন? তারা তাদের সঙ্গে মিশে গেলেই পারতেন। তারা তাহলে কেন গত পঞ্চায়েত ইলেকশনে, পৌরসভার ইলেকশনে, লোকসভার ইলেকশনে ভোট লুটের কথা বারবার বলেছেন? এবার তো ভোট লুট আপাতত করা হয়নি বলে আমরা ধরে নিচ্ছি, কারণ বাহিনী যেভাবে সুরক্ষা দিয়েছে এবং মানুষকে যেভাবে ভোট দানের জন্য সব রকম সহযোগিতা করেছে, তাতে কিন্তু এটাই প্রতিফলিত হয় যে এবার মানুষের ভোট অন্তত লুট হয়নি। এবার যখন গণনা হবে, সেই গণনায় কি হবে আমরা জানি না এখনো, কিন্তু গণনায়ও আশা করা যাচ্ছে যে অত্যন্ত কড়াকড়ি ভাবেই গণনা করা হবে। আমরা যদি দেখি এই দুটো ফেজে, প্রায় প্রথম ফেজে 2,400 বাহিনী নিয়োগ ছিল, প্রায় 2,40,000-এর বেশি বাহিনী, এবং দ্বিতীয় দফায় প্রায় 2 লক্ষের বেশি বাহিনী কিন্তু রাজ্যে মোতায়েন ছিল। তার সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কর্মীরা তো ছিলেনই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা যারা ভোট লুট করতে গেছিল তাদেরকে কিন্তু বেধড়ক উচিত শিক্ষা দেওয়া হয়েছে, এবং এটা দেখে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভয় ভীতি কেটে গেছে। এবং যারা অ্যাকচুয়ালি সন্ত্রাস বা হিংসার বাতাবরণ তৈরি করবেন, তাদেরকে কিন্তু আগে থেকেই নির্বাচন কমিশন বা প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যার ফলে তারা একটা জায়গায় আটকে গেছেন, এবং এটা খুবই একটা ভালো সংবাদ। এবং যার কারণেই কিন্তু আমরা দেখছি যে আমরা কিছুদিন গতকালকেই কয়েকটি প্রতিক্রিয়াও এসছে বিভিন্ন রাজনৈতিক দলের বিষয় থেকে। যেমন কংগ্রেসের অধীর রঞ্জন বলছেন নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনী খুব বাড়াবাড়ি করেছে। কেন্দ্রীয় বাহিনী যদি বাড়াবাড়ি না করতো তাহলে তো ভোট লুট হতো, সেটাকে আপনি সমর্থন করতেন? নিশ্চয়ই না। আবার মোহাম্মদ সেলিম তিনিও প্রেস কনফারেন্স করে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাত কামড়াতে হচ্ছে, তিনি হয়তো গত 10 বছর ধরে ঠিক মতো পরিচালনা করতে পারেননি। আচ্ছা, হাত কামড়ানো বা তার ব্যর্থতার এই কথাগুলো বলার অর্থটা কি? যখন নির্বাচনে মানুষ ভোট দিতে পারছে, তাদের জনমতের প্রতিফলন ঘটতে পারবে এবং তারা নিজের প্রার্থীদের চয়ন করতে পারবেন, তাদের বিরুদ্ধে তাদেরকে তো সহযোগিতা করেছে কেন্দ্রীয় বাহিনী। তাহলে এই দুটো দল কেন বারবার ঘুরিয়ে কান ধরছে? আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই যে তারা তো যে সেটিং এর কথাটা বারবার বলে, তারা কিন্তু আদতে ঘুরিয়ে তৃণমূলের এ টিম বি টিমই। তারা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন একটা কারণেই, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও ভোট যাতে ভাগ হয় আর যাতে তৃণমূলের সুবিধা হয়, এই কাজটার জন্যই তারা তাদের মনে এত আক্ষেপ, এত ভাবনা চিন্তা। এবং উনি মোহাম্মদ সেলিম সে দাঁত খিচিয়ে সেই কথাগুলোই বলছেন বারবার। এবং সত্যি কথা বলতে, সাংবিধানিক ব্যবস্থার তো অঙ্গ হচ্ছে নির্বাচন কমিশন, ভারতীয় সেনা, পুলিশ প্রশাসন। তা কাজেই আপনি যখন তাকে ঠিক করে ব্যবহার করবেন, মানুষের জন্য ব্যবহার করবেন, তখন তো তাকে তার পক্ষে দাঁড়াতেই হবে। কিন্তু তারা কিন্তু কোনো রকম ভাবে সন্তুষ্ট না, এই সন্তুষ্ট নয়। এবার তার কারণটাও বলি কেন নয়। আমরা জানি 2003-এ যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, সেই সময় পঞ্চায়েত ইলেকশনে মানুষ মারা গেছিলেন প্রায় 36 জন। 2008-এ যখন পঞ্চায়েত নির্বাচন হয়, সেই সময় মারা যান প্রায় 39 জন। 2013-তে প্রায় 29 জন। 2018-তে প্রায় 14 জন। তো এবং 2023 সালেও মারা গেছে প্রায়, মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি মারা গেছে। বলা হচ্ছে একদিন নির্বাচনে প্রায় 25 জনের ওপর মানুষ গুলিবিদ্ধ হয়েছে, যেখানে মুর্শিদাবাদেরই প্রায় সংখ্যাটা প্রায় 4-এর বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশন হোক বা বিধানসভা ইলেকশন হোক বা লোকসভা নির্বাচন হোক, সেই নির্বাচনে মারামারি খুনোখুনির যে রীতিটা তৈরি হয়েছিল, যেটা গত স্বাধীনতার পরবর্তী সময় থেকে কংগ্রেসে আমরা যুক্তফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বামপন্থীদের আমল হোক বা তৃণমূলের শাসনেই হোক, সবার শাসনেই কিন্তু মানুষ মারা গেছে। সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশন নিজে বলেছে যে 2021 সালের নির্বাচনে প্রায় 21 জন মানুষের খুন হয়েছে। যদিও আমরা জানি যে প্রায় ধাপে ধাপে প্রায় 57 জনের ওপরে প্রায় 64 জনের কাছাকাছি খুন হয়েছে, যারা হয়তো বিজেপিকে, তৃণমূলকে যারা হয়তো ভোট দেয়নি, বা যারা হয়তো বিজেপির সমর্থক ছিল, বা আরো অন্যান্য কারণ হতে পারে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হয়, তাহলে এই যে ভোটের রাজনীতি এবং খুনোখুনির রাজনীতি বন্ধ হওয়াটা, এটা তো একটা বড় ভালো দিক, এবং এটা একটা সত্যি কথা বলতে আমরা সভ্য হচ্ছে এটা বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা তো খুব বাহবা দেওয়ার ব্যাপার, এবং এটা সত্যি কথা বলতে কোনো জয় পরাজয়ের বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা সভ্য হতে পেরেছি, আমাদের সভ্য করেছে, এবং জাতীয় নির্বাচন কমিশন করেছে, এবং কেন্দ্রীয় বাহিনীও করেছে। আমরা দেখেছি গতকালকে যে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, উনি দাঁড়িয়ে আছেন লোককে প্রভাবিত করার জন্য, তাকে পর্যন্ত পুলিশ এসে বলে গেছে যে আপনি এভাবে করতে পারেন না, বুঝতে পারেন না। তো বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গাতে। ব্যারাকপুরে যেমন মারামারি হয়েছে, বাসন্তীতে যেমন মারামারি হয়েছে, এবং ফলতাতে তো প্রায় ইভিএম এর মধ্যে একটা বিশেষ রাজনৈতিক দলের ওপর প্রতীকের ওপর টেপ মেরে দেওয়া পর্যন্ত হয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে সত্যি কথা বলতে যে যে এক দল চাইছে যে তারাই সারা জীবন ক্ষমতায় থাকবে,
তারা অন্য কাউকে আসতে দেবেন, তাদের কোনো অপশন দেবেন এখন, বরং এই যে গায়ের জুরি বা এই যে একাধিপত্য বা একনায়কতন্ত্রের যে কাঠামো, সেই কাঠামো তারা কিন্তু বারবার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এইবারও চতুর্থবারের জন্য, কিন্তু হয়তো পারবেন না। আমরা জানি না এখনো কি হবে 4 তারিখে। আমরা অবশ্যই আশা রাখছি 4 তারিখে হয়তো পরিবর্তনের দিকে মানুষের মতামত প্রতিফলিত হবে। তো সবটা মিলিয়ে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং বড়সড় মাপের কোনো দুর্ঘটনা এবং সত্যি কথা বলতে কোনো রকম রক্তপাত ঘটেনি, এবং এটাই তো বাঙালির মানুষের বা আমাদের বাংলার গৌরব বা আমাদের বাঙালি সমাজের কাম্য ছিল, যে নির্বাচনটা যেন হিংসামুক্ত হয়, এবং তার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে। তো এবার শাসক দলের বা যারা এখন শাসক দল ঘনিষ্ঠ, তারা হয়তো এই ঘটনাতে খুবই ক্ষুণ্ণ হয়েছেন, কারণ তারা ঠিকঠাক করে ভোট লুট করতে পারেননি, তারা তাদের বুথ জ্যাম করতে পারেননি, তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জেতানোর জন্য যা যা করতে হয়, ধ্বংসাত্মক কাজ বা ভয় দেখানো, সেগুলো হয়নি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ সাহেবের হচ্ছে ক্ষেত্র, সেই ক্ষেত্রতেও কিন্তু এবার প্রচুর পরিমাণে ভালো পরিমাণে ভোট হয়েছে, এবং সেখানেও আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের যিনি অজয় পাল শর্মা, উনি রীতিমতো পর্যবেক্ষকের ভূমিকায় উনি যেভাবে মানুষকে ভয়মুক্ত করে নির্বাচনে এবং ভোটে অংশগ্রহণ করতে তাকে দেখা গেছে, তার প্রতিশ্রুতি দেখতে দেখা গেছে, তাতে কিন্তু আমরা মোটামুটি এইটুকু আশাবাদী যে মানুষ এবার নিজের ভোট দিতে পেরেছেন, এবং এই ভোট দেওয়াটাই হচ্ছে গণতন্ত্রের যথার্থ উৎসব। তো এই উৎসব এবং এই উৎসবের প্রেক্ষিতে বিভিন্ন রকমের পরিকল্পনা এবং বিভিন্ন রকম ভাবনা চিন্তা বিভিন্ন রকম ভাবে করছে। আবার পাশাপাশি এটাও আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশনকে বিভিন্ন রকম ভাবে দেখে নেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম ফারাক্কার সেই বিধায়ক মনিরুল, উনি তো একদম মানে নির্বাচন কমিশনকে ভীষণভাবে আক্রমণ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন বিভিন্ন রকম ভাবে, এবং উনি হুমকিও দিয়েছেন যে 4 তারিখে যদি তারা জিতে যান তাহলে হয়তো দেখে নেবেন, দিল্লির কোনো বাবা এসে বাঁচাতে পারবেন না। এবার এই কথাগুলোর অর্থটা হচ্ছে এইটাই যে আপনি যদি এই হুমকি বা এই ধরনের ধমকি দেন বা এগুলো বলেন, তাতে কিন্তু যেটা হয় সেটা কিন্তু মানুষের জনমত তার বিপরীতেই যাবে, এবং এটা গণতান্ত্রিক উৎসবে কাম্য নয়। গণতান্ত্রিক উৎসবে প্রত্যেকে নিজের মতামত দেবেন, তাদের পছন্দের প্রার্থীকে চয়ন করবেন, ফলাফল যেটা হবে সেটা মেনে নিতে হবে। তো সেই কারণেই সবটা মিলিয়ে যে দাবিটা উঠেছে যে নির্বাচন কমিশন এবং বিশেষ করে সুব্রত গুপ্ত তাকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য, তো সেটা আগামী দিনে সরকার করবে কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে এই গোটা ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই বাহবা দিতে হয়। তো সকলকে নমস্কার, প্রতিবেদন এখানেই শেষ করছি।